বাইরে কেউ আছে? না। কমপ্লিট। ম্যাডাম আমাদের কাজ হয়ে গেছে, এবার আপনি বডি অটোপসির জন্য পাঠাতে পারেন। ওকে, আপনারা বাইরেটা দেখে নিন। হ্যাঁ দেখে নিচ্ছি। আর হ্যাঁ, রিপোর্ট আপনি 3 দিন পরে পাবেন। ওকে, থ্যাংক ইউ। ডাক্তারবাবু ঠিকই বলেছেন, তারকবাবুকে মারতে গিয়ে ওদের বেশি বেগ পেতে হয়নি, কিন্তু অমলকে মারতে গিয়ে ওদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু আমার ধারণা ইনিশিয়াল অ্যাটেম্পটা খুন করার জন্য ছিল না। ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স। কিন্তু পরে খুনিরা ডিসিশন নেয় যে সবকিছু শেষ করে দিতে হবে। অ্যাজ আ রেজাল্ট আহত অবস্থায় গলা টিপে খুন। ম্যাডাম, তারকবাবুকে যে আদবেও খুন করবার ইন্টেনশন নিয়ে অ্যাটাক করা হয়েছিল সেই ব্যাপারটা ঠিক এখনো ক্লিয়ার নয়। আপনি? আমি ম্যাডাম, এ হচ্ছে এসআই অজিত রায়। এই কেসে সবসময় আপনার ছায়া সঙ্গী হয়ে থাকবে, আপনাকে গার্ড দেবে। অজিত, ম্যাডামকে যদি খুশি করতে পারো তাহলে কিন্তু লালবাজারে পোস্টিং পাক্কা। পারবে তো? নিশ্চয়ই পারবো স্যার। আমাকে গার্ড দেওয়া আপনার ডিউটি নয়। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। ইয়েস ম্যাম। বাই দ্য ওয়ে, গুড অবজারভেশন অফিসার। থ্যাংক ইউ ম্যাম। মোদ্দা কথা হলো তাহলে খুনি বা খুনিরা কেউই খুন করতে আসেনি, এসেছিল অন্য উদ্দেশ্য নিয়ে, কিন্তু ফিরে গেল দুটো খুন করে। তা খুনের কি মোটিভ থাকতে পারে বলে আপনার মনে হয়? ম্যাডাম, এখন অবধি তো আমার কাছে যা খবর আছে সেই হিসেবে তারকবাবুর এই বাড়িটা ছাড়া সেরকম কোনো তার কোনো প্রপার্টি ছিল না, তো খুনের মোটিভটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। অমলবাবু কি করতেন? ম্যাম, ওই অমলবাবু একটা ছোট প্রাইভেট ফার্মে চাকরি করতেন। লোকাল রেসিডেন্টদের জেরা করা দরকার। বাই দ্য ওয়ে, থানায় প্রথম যে খবর দিয়েছিল তাকে ফোন করা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমি আগে থেকে ওনার দুজনকে থাকতে বলেছি, আপনি চাইলেই যেটা করতে পারেন। আনবো? ভেরি স্মার্ট। থ্যাংক ইউ ম্যাম। তারা কোথায়? ম্যাম, ওরা আছে ওখানে। আনবো কি এখন? তা আপনাদের নাম? আমি অধীর সরকার। তারকদা আর আমি রোজ সকালে পার্কে হাঁটতে যেতাম। আসলে আমার আজকে বেরোতে দেরি হয়ে গেছিল। তখন কটা হবে? 6:30 হবে। আমি বাইরে থেকে ডাকাডাকি করলাম, কিন্তু উনি আর অমলের কোনো সাড়া শব্দ পেলাম না। আমি বাইরে 5 মিনিট অপেক্ষা করলাম, তারপর ভাবলাম যে বাপ বেটা দুজনেই হয়তো ঘুমোচ্ছে। আপনার নাম? আমি রোজিন তালুকদার ম্যাডাম। আমি ওই পাটুল থানায় ফোন করেছিলাম। হঠাৎ থানায় ফোন করার কথা মনে হলো কেন? মানে কি হয়েছে কি, ওই আজ সকালে দুদলা শঙ্কর খুব চেল্লামেলি করছিল ম্যাডাম। তো আজকে ওর পেমেন্ট পাওয়ার দিন ছিল, তো অমল নাকি বলেছিল যে সমস্ত বকেয়া টাকা আজকে মিটিয়ে দেবে। তো শঙ্করকে দেখলাম যে বাড়ির সামনে দাঁড়িয়ে খুব চেল্লামেলি করছে, বেল দিচ্ছে, কিন্তু না মাস্টার মশাই না অমল কেউই তো কোনো সাড়া দিচ্ছিল না। তো আমি ওই বাজার করে ফিরছিলাম, তো আমি তো কাণ্ড দেখে আমিও দাঁড়িয়ে গেলাম, ভাবলাম কি হয়েছে। তারপরে 10-15 মিনিট বাদেও যখন দেখলাম যে কেউ কোনো সাড়াও দিচ্ছে না, এবার তাহলে থানায় জানানো দরকার আর কি। ভাগ্যিস ফোন করেছিলেন। অনেক ধন্যবাদ রতিন বাবু। কি বলছেন স্যার, মানে আমি তো এবার আর বাসিন্দা, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আজকালকার দিনে কে কার কর্তব্য বোঝে মশাই? তা উনি তো তারকবাবু আর অমলবাবু আপনার পরিচিত ছিলেন। এ বাবা, তা চিনবো না? আলবাত চিনতাম আর কি। আমি তো নয় করে প্রায় পাড়ার মধ্যে 9 বছর আছি। মাস্টার মশাই বড় সজ্জন মানুষ ছিলেন ম্যাডাম, মানে কোনো সাথে বাজে থাকতেন না আর কি। আর সারাক্ষণ শুধুমাত্র ঘরের মধ্যে পুজো আচ্ছা নিয়েই ব্যস্ত থাকতেন। আর অমলবাবু? অমলের জীবনটা খুব দুঃখের। চিরদিনই ও সাতচরে রা কাটতো না। তারপর ওর
সংসারটাও ভেঙে গেল। পরিবার মানে অমলবাবু বিবাহিত ছিলেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওই বছর 5 আগে তারকদা নিজের হাতেই ওকে বিয়ে দিয়েছিল। আমরা তো এই বাড়িতে বউ ভাত খেয়ে গেছি। ওনার স্ত্রীর নাম কি? প্রিয়াঙ্কা, ও তো ওই ওকে তো মাঝে মাঝে ওই টিভিতে দেখা যায় আর কি ম্যাডাম। টিভিতে কেন? উনি কি করেন? হ্যাঁ, ওই তো অভিনয় করে বাংলা মেগা সিরিয়াল, ওই কি যেন নাম, ওই ঝিনুক, ঝিনুক খুঁজে পেলাম। মানে ব্যাপারটা হচ্ছে কি আমার বউ আবার ওই বাংলা মেগা সিরিয়ালের বেজায় ভক্ত। ম্যাডাম, ওই সিরিয়ালটা কিন্তু আমার বাড়ির লোকেরাও কেউ মিস করে না। বেশ জনপ্রিয় সিরিয়াল, মানে হিট বলা যেতে পারে আর কি। তা কোন চরিত্র অভিনয় করতেন উনি? মানে সেটা তো ঠিক জানি না স্যার, মানে ম্যাডাম। ঠিক আছে, সেটা আমরা খুঁজে নেবো। এবার বলুন, 5 বছরের বিয়ে, ওনাদের কোনো ইস্যু ছিল না? হ্যাঁ ছিল তো, ওনাদের মেয়ে শর্মিলা, বছর 4 বয়স। ওর মুখে ভাতও আমরা এই নির্বাণ ধামে খেয়ে গেছি। তা একটা কথা বলুন তো, রিয়াঙ্কা দেবী বাড়ি ছেড়ে কেন চলে গেছিলেন? মানে সে বিষয়ে তো কোনো ধারণা নেই ম্যাডাম, তবে ওই যা হয় আর কি ম্যাডাম, মানে বাঁদরের গলায় মুক্তোর মালা। মানে অমলটা তো সেভাবে কিছু করে উঠতে পারেনি, মানে কেরিয়ারেও সেরকম ভাবে দাঁড়ায়নি, টাকা পয়সা সেরকম ভাবে রোজগার করতো না। কিন্তু ওর বোনটা, মানে বোনটা কিন্তু বিশালভাবে দাঁড়িয়ে গেছে ম্যাডাম। ওই একদিকে কেরিয়ার, সংসার দুটোই একেবারে গুছিয়ে নিয়েছে। 1 মিনিট, তারক বাবুর মেয়ে আছে? আসলে তারকদার এক ছেলে এক মেয়ে। হুম। মেয়ে ইন্দ্রাণী বিদেশে থাকে, চাকরি করে, ওখানেই বিয়ে করেছে। বিদেশে মানে কোথায়? অস্ট্রেলিয়ায়, সিডনিতে বোধ হয়, সিডনি। ইন্টারেস্টিং। ওকে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, রিয়াঙ্কা দেবী আর অমল বাবুর ডিভোর্স হয়ে গেছিল? না 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 না, সেসব কিছু হয়নি। আসলে ওদের বাচ্চাটাকে নিয়ে ওদের মধ্যে খুব টানাটানি হতো। তারকদা প্রায়ই আমাকে দুঃখ করে বলতেন যে নাতনিকে উনি মিস করছেন। আচ্ছা, রিয়াঙ্কা দেবী এখন কোথায় থাকেন? সঠিকভাবে তো বলতে পারবো না ম্যাডাম, তবে ওই টালিগঞ্জের আশপাশে কোথাও একটা। আমি ওখানে একবার গেছিলাম বরযাত্রী হয়ে, একটা বাড়ি ভাড়া হয়েছিল। তবে শুনেছি ওদের পরিবারের অবস্থা তেমন সচ্ছল নয়। শেষ প্রশ্ন, তারক বাবুদের অবস্থা কেমন ছিল? খুব একটা ভালো ছিল না ম্যাডাম। অমল তো তেমন চাকরি বাকরি করতো না, তারপর মাইনেও তেমন কিছু ছিল না। তারপর শুনেছি ইদানিং মদ খাওয়া ধরেছিল। এত কথা জানলেন কি করে বলুন তো? তারকদাই তো আমাকে প্রায় দুঃখ করে করে বলতেন যে এরকম ছেলেটা বিপথে চলে যাচ্ছে, মদ খাচ্ছে, বাড়ি ভেঙে প্রমোটারি করতে চাইছে। ইদানিং একটা বন্ধুও জুটেছিল, তার সঙ্গে ওই সমস্ত ছক কষত। বন্ধুর নাম কি? রণজয় সামন্ত ম্যাডাম। ওই মাঝে সাঝে ওকে অমলের বাড়িতে দেখতেও পেত। তা বন্ধুকে কেমন দেখতে? মানে মাথায় টুপি, চোখে কালো রঙের সানগ্লাস, ফ্রেঞ্চ কাট দাড়ি, আর এই গ্রে কালারের গাড়ি। মানে গ্রে কালারের গাড়ি করে ঢুকতো আর কি পাড়ার মধ্যে। ওই যে ম্যাডাম, ওই হরিহরের যে চায়ের দোকানটা আছে না, হুম, ওখানে কিছু ছেলে পুলে বসে আছে। ওই ওদেরকে জিজ্ঞাসা করলে আপনি সবকিছু জানতে পেরে যাবেন ম্যাডাম। পাড়ার মধ্যে যে প্রথম ঢোকে সবার আগে ওদের নজরে পড়ে। অনেক ধন্যবাদ আপনাদের, আমার সব জিজ্ঞেস করা হয়ে গেছে। আপনারা এখন যেতে পারেন। অজিত, ইয়েস ম্যাম। ওদের ফোন নাম্বারগুলো নিয়ে নাও আর ওদের স্টেটমেন্টে সাইন করি নাও। শিওর ম্যাম। দরকার লাগলে আবার ডেকে নাও। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আসুন আমার সাথে, আসুন আপনারা এদিকে। স্যার, এটা ওখানে পেলাম। ঠিক আছে। একবার দেখতে পারি কি? ইয়েস ম্যাম। অনুমতির চেয়ে লজ্জা দিচ্ছেন ম্যাডাম।
ইন্টারেস্টিং। অ্যান্টি ডিপ্রেশন পিলস, প্যানিক অ্যাটাক। একটু আগে যা যা শুনলাম, এই প্রেসক্রিপশনগুলো প্রুফ করছে যে অমলবাবু মেন্টাল ডিপ্রেশনে ছিলেন। আমাদেরও ডক্টরের সাথে কথা বলতে হবে অজিত, টু গ্যাদার মোর ইনফরমেশন। ডেড বডির মনের গভীরে ঢুকে কি লাভ ম্যাডাম? আমাদের তো লিভিং মার্ডারকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ তাই না? বলছি যে এটা সিম্পল বার্গলারির কেস, বেগতিক দেখে খুন করেছে। এর আগে কটা খুনের কেস সলভ করেছেন মিস্টার দত্ত? মানে ফরেনসিক রিপোর্ট এখনো এলো না, কনক্লুশনে পৌঁছে গেলেন? অজিত দেখো, অজিত দেখো তো, এটা মনে হচ্ছে অমলের ফোন, কেয়ারফুলি রাখো। দেখি। অজিত, ইয়েস ম্যাম। এটা লালবাজারের সাইবার সেলে নিয়ে যাও। শিওর। কোনো এথিক্যাল হ্যাকারকে দিয়ে এটা আনলক করাতে হবে। ডান ম্যাম। চলো ওদিকটা একটু ঘুরে দেখি। এদিক থেকে বেরোলে খুব বেশি লোক জানতে পারবে না, আর ওদিকটা থেকে মেইন রোডে পৌঁছানো সহজ। যে বা যারা এসেছিল জিওগ্রাফিটা ভালো করে জানে। ইয়েস ম্যাম। চলুন ম্যাডাম, এবার থানায় যাওয়া যাক। আমাদের থানা আপনার পদধূলি পেয়ে ধন্য হোক। স্যার বলছিলাম যে যাওয়ার আগে একবার ওই লোকাল চায়ের দোকানে ঢু মারলে হয় না, যদি রণজা সামন্ত কিছু হদিশ পাওয়া যায়। আমাকে একবার থানা যেতে হবে, কারণ আমার কিছু কাজ আছে। ওকে, অজিত তুমি ম্যাডামের সঙ্গে থাকো। শিওর স্যার। লেটস গো। আমি চায়ের দোকানের ছেলেটাকে বলেছি আসছে। তবে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, মার্ডারের মেথডটা দেখে মনে হচ্ছে না যে অ্যামেচারিশ কাজ। আমার তো মনে হয় না এর আগে কখনো কোনো মার্ডার করেছে। ফরেনসিক রিপোর্টটা হাতে পাই, মূর্তির টুকরোগুলো পাওয়া গেল না, মানে খুনি ওগুলো সঙ্গে নিয়ে গেছে। এটাও তো হতে পারে যে ওটাই মার্ডার ওয়েপন। ওটা মার্ডার ওয়েপন হলে গলা টেপার দরকার পড়তো না অজিত। আমার মনে হয় জখম করার জন্য ওটা ইউজ করা হয়েছে। ডিএনএ রিপোর্টটা হাতে পাই। ইয়েস ম্যাম। লেটস সি। নমস্কার ম্যাডাম। তোমার নাম? হরিহর সাউ। এই দোকানটা কতদিনের? তা প্রায় বছর 15 হবে। আগে আমার বাবা চালাতেন। তো তুমি এলাকার পুরনো লোক তো? হ্যাঁ। নির্বাণ ধাবের বাবুদের চিনতে? খবরটা শুনেছো? হ্যাঁ, মানে চায়ের দোকান চালাই, আর পাড়ায় এত বড় একটা ঘটনা ঘটে গেল জানবো না? অমলবাবু তো আমার রোজগারের খদ্দের ছিলেন, ভীষণ ভালো ছিলেন ম্যাডাম, কিন্তু হঠাৎ করে যে কী সব হয়ে গেল। তো অমল বাবুকে শেষ কবে দেখেছো? এই তো গতকালও আমার দোকান থেকে চা খেয়ে গেলেন। সময়টা মনে আছে? তা সকাল 9টা নাগাদ হবে। আমি তো প্রত্যেকদিন সকাল 6:30টার সময় দোকান খুলি। ওই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করতে মোটামুটি আধ ঘন্টা লেগে যায়। আর অমলবাবু ওই 9টা নাগাদ দোকানে আসেন। তারপরে উনি এখানে এসে বসেন, আমি চা দিই, আর ওই রোজকার মতো পাড়ার বখাটে ছোড়াগুলো ওনাকে নিয়ে ঠাট্টাই আর কি করতো। অমলবাবু অবশ্য ওদের কোনো কথাই কান দেন না। উনি নিজের মনেই কেমন যেন বিড়বিড় করছিলেন আর ঘন ঘন ঘাড় নাড়ছিলেন। মানে? হ্যাঁ ম্যাডাম, নিজের মনে বিড়বিড় করছিলেন আর খালি ঘাড় নাড়ছিলেন। তারপর দেখি হঠাৎ করে উঠে না হন হন করে হাঁটা দিলেন। আমাকে অবশ্য চায়ের দামটা আগেই দিয়ে গিয়েছিলেন। আমি পয়সা ফেরত দেওয়ার জন্য ওনাকে ডাকলাম, কিন্তু উনি পিছন ফিরেও তাকালেন না, সোজা হেঁটে বেরিয়ে গেলেন। তা এরকম আগে কখনো করেছিলেন? না, আগে এরকম কখনো করতে দেখিনি। তবে ইদানিং বোধহয় ওনার মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিরকম?
কি আর বলবো, ওই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় না উনি একটা গায়ে চাদর জড়িয়ে থাকতেন। আর তারপরে ওনার চোখ দুটো কেমন যেন ভাসা ভাসা হয়ে থাকতো, দাড়ি গোফও কাটতেন না। আর এই নিয়ে তো পাড়ার সব ছেলেগুলো ওনার সঙ্গে ঠাট্টাই আর কি করতো। তা পাড়ার ওই ছেলেগুলোকে কখন পাওয়া যাবে? ওরা তো সকাল বিকেল দুবেলাই আমার দোকানে আসে, সন্ধেবেলায় আসলে পেয়ে যাবেন। একটা কথা বলো তো, পাড়ায় কোনো বন্ধু ছিল অমলবাবুর? না, উনি তো পাড়ায় সেভাবে কারোর সঙ্গে মেলামেশা করতেন না। আসলে ওনার বউ ছেড়ে চলে যাওয়ার পর থেকে না ওনাদের পরিবার নিয়ে পাড়ায় একটা গুজব রটেছিল। পাড়ার বাইরে থেকে কেউ দেখা করতে আসতো ওনার সাথে? হ্যাঁ, একটা লোক আসতো মাঝে মাঝে, গাড়ি নিয়ে আসতো। কি নাম? রণজয় সামন্ত? তা ঠিক বলতে পারবো না ম্যাডাম। দেখলে চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবো। কিরম দেখতে ওনাকে? ওই লম্বাটে চেহারা, মাথায় টুপি পরতো, সানগ্লাস আর ফ্রেঞ্চ কাট দাড়ি আছে। এ তো আমার দোকানেও একবার এসেছিল। এ পাড়ার সব ছেলেদেরকে বিনা পয়সায় চা আর অমলেট খাইয়ে গেল। তারপর আর বেশিক্ষণ বসেনি, অমলবাবুকে আসতে দেখেই তাড়াতাড়ি উঠে চলে গেল। অজিত, ইনি কিন্তু আমাদের ম্যান ফ্রাইডে। আমায় থানায় নামিয়ে দিয়ে তুমি লালবাজার চলে যাও। অমলের মোবাইলটা আনলক করতে হবে, ওটা লালবাজার সাইবার সেলে জমা করে দাও, ওখানে সময় লাগবে। ক্যান্টিনে কিছু খেয়ে নিও। ওকে। লেটস গো। অজিত, ইয়েস ম্যাম। কল লিস্টের ফটোকপিগুলো। বাবা, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারগুলো পুলিশকে কল লিস্ট দিতে তো প্রচুর ভ্যানতারা করে। তুমি এত তাড়াতাড়ি জোগাড় করে ফেললে? ইয়েস ম্যাম। মিস্টার দত্ত ঠিকই বলেছেন, তুমি তো ম্যানেজ মাস্টার। হ্যাঁ, না আসলে গেল ম্যাডাম, ওই দু জায়গায় না আমার পুরনো বন্ধু বেরিয়ে গেল, তাই জন্য আর কি। বন্ধু না বান্ধবী? অবশ্য তোমাদের মতো ব্যাচেলারদের এটা একটা সুবিধে। হ্যাঁ, কি যে বলেন ম্যাডাম। শিবানীদি বলতে পারো। কর্ডিয়াল এমএলসে কাজ করতে আমি পছন্দ করি। ইউ গাইজ আর লাইক মাই ফ্যামিলি। শ ম্যাম, সরি শিবানীদি। অভিনয় করার ইচ্ছে আছে? পুলিশেরা তো জাত অভিনেতা হয় ম্যাডাম। সো দিস ইজ দ্য টাইম টু শো ইউর ট্যালেন্ট। ইয়েস ম্যাম। রিয়াঙ্কার কল লিস্টের সমস্ত রিসেন্ট আউটগোয়িং আর ইনকামিং কলগুলো ভালো করে খতিয়ে দেখো। এই কলগুলো কাদের থেকে এসছে, তাদের সঙ্গে রিয়াঙ্কার কি সম্পর্ক, প্রফেশনাল না পার্সোনাল, সমস্ত ইনফরমেশন আমার চাই। শ ম্যাম। যদি কাজটা করতে পারো বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাও তো? বিরিয়ানি কেনা খায় ম্যাডাম। গুড। ও, একটা জিনিস বলার ছিল। বলো। অমলবাবুর কল লিস্টে হুম, রিয়াঙ্কার তার বোন ছাড়া দুটো আননোন নাম্বার থেকে কনস্ট্যান্টলি কিন্তু কল গেছে, আচ্ছা, কিন্তু সেই কলগুলো কেউ রিসিভ করেনি। ওকে, ফোন করো। শ আমি বরং অমল বাবুর কল লিস্টটা নিয়ে একটু মিস্টার দত্তর সঙ্গে বসি। ওকে? শ ম্যাম। ও আচ্ছা শিবানীদি, আমি তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে রিপোর্ট করছি। ওকে, এক্সট্রা সিম আছে তো? চিন্তা করবেন না ম্যাডাম, আমার কাছে 2 নম্বর সিম সবসময় থাকে। গুড, লেগে পড়ো তাহলে। শ ম্যাম। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ম্যাম। হ্যাঁ ম্যাডাম, আমি সুদীপ শীল বলছি, গোল্ডেন অর্কিড রিসর্টস থেকে। আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি ম্যাডাম? না, আমি এখন একটু ব্যস্ত আছি, রাখছি। ম্যাডাম আমি খালি আপনার 2 মিনিট সময় নেব। আচ্ছা বলুন। ম্যাডাম আমি আপনার নামটা জানতে পারি? সুমিতা সমাদ্দার। আপনি কি ম্যারিড? হ্যাঁ, কেন বলুন তো? না কিছুই না, আসলে আমাদের একটা র্যান্ডম সার্ভেতে আপনার নাম্বারটা সিলেক্ট হয়েছে, তো আপনি আর আপনার মেল পার্টনার একটা স্পেশাল প্যাকেজ পেতে চলেছেন 2 নাইটস আর 3 ডেজ এর জন্য। তার জন্য খালি কয়েকটা সিম্পল প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আচ্ছা বলুন। আপনার প্রফেশনটা জানতে পারি ম্যাডাম? আমি বাংলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হেয়ার স্টাইলিস্টের কাজ করি। ও গ্রেট। আমার আবার এইসব জিনিসে না প্রচন্ড ইন্টারেস্ট। ছোটবেলা ভেবেছিলাম অভিনেতা হয়ে যাব। যাই হোক, হ্যাঁ তখন আপনাদের কি কাজ চলছে ম্যাডাম? এই মুহূর্তে জেড এন্টারটেনমেন্ট চ্যানেলে পরিচালক সজীব সেনের একটা মেগা চলছে, নাম ঝিনুক খুঁজে পেলাম। ও আচ্ছা, ওটাতেই আমাদের ওই রিয়াঙ্কা দাস অভিনয় করেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ওনার হেয়ার ড্রেসিংটা আমি করি। ব্যাস এইটুকু হলেই হবে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আপনাকে 2-4 দিনের মধ্যে আবার কল ব্যাক করছি বাকি সব ডিটেলসের সাথে। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ ম্যাডাম শিওর, বলুন। বলছিলাম যে এই যে মেল পার্টনারের কথা বলছিলেন না, ওটা কি হাজব্যান্ডই হতে হবে?
বুঝে গেছি ম্যাডাম, আপনাকে ওইগুলোকে চিন্তা করতে হবে না, আমি ঠিক হ্যান্ডেল করে নেবো। এখন তাহলে রাখি ম্যাডাম, হ্যাভ আ গুড ডে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, স্যার আমি টিবিআই ব্যাংক থেকে রোহিত রায় বলছি, আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি স্যার? না পারেন না, আপনাদের ব্যাংকে তো আমার অ্যাকাউন্ট নেই। সেই জন্যই তো কল করেছি স্যার। আপনার নাম আর প্রফেশনটা যদি একটু কাইন্ডলি জানান। কেন বলুন তো? স্যার এটা একটা র্যান্ডম সার্ভিস, মানে ওই জন্য মানে আপনাকে কয়েকটা প্রশ্ন করবার ছিল। আপনার নামটা জানতে পারি স্যার? আমি সজীব সেন। আপনি সেই বিখ্যাত পরিচালক সজীব সেন? আপনি আমাকে চেনেন নাকি? স্যার লজ্জা দিচ্ছেন কেন? বাংলায় আপনাকে চেনেন এমন কেউ আছে? তাই বুঝি? সিরিয়াল দেখা হয়? স্যার আমি বাংলা সিরিয়াল ফিল্ম সব কিছুরই পোকা। বেশ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর ফোনটা রাখতে হবে, আমি শর্ট নিতে যাব। না না স্যার, আর কয়েকটা প্রশ্নের একটু আপনাকে খালি উত্তর দিতে হবে। মানে আপনি যদি আপনার ঠিকানাটা একটু বলেন। আসলে কি স্যার, আমাদের ব্যাংক না আপনাকে একটা স্পেশাল গিফট পাঠাতে চাইছে। আপনার মতো ক্লায়েন্ট যদি আমাদের ব্যাংক পায় তাহলে বুঝতেই পারছেন স্যার, উইল ফিল প্রিভিলেজ স্যার। মানে যদি তাই একটু ঠিকানাটা বলেন আর কি। না, মাফ করবেন, এটা দিতে পারবো না। হ্যালো, বিষয়টা আমার খটকা লাগছে। মে আই কাম ইন ম্যাডাম? হ্যাঁ, কামেন, বসো। ইয়েস ম্যাম। ম্যাম, অমলবাবুর স্ত্রীর কলেজ ঘেটে যা দেখলাম সেটা হচ্ছে সুমিতা সমাদ্দার বলে একটি হেয়ার ড্রেসারের থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস গেছে, আর যে সজীব সেন বলে ডিরেক্টর তার থেকে। আর আরেকটা নাম্বার না ট্র্যাক করে কিছুতে পাওয়া গেল না। সজীব সেন ডিরেক্টর, নায়িকা পরিচালক অ্যাঙ্গেল। ইটস টু আর্লি টু সে মিস্টার দত্ত। তো এই আননোন নাম্বারটায় ফোন করেছিলে? হ্যাঁ ম্যাম, কিন্তু ওটা সুইচ অফ, আর ট্র্যাক করা যাচ্ছে না ঠিক। আর তন্দ্রা আচার্য বলে একজনকে কন্ট্যাক্ট করা হয়েছে, কিন্তু সে এখন আউট অফ স্টেশন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো খুনের দিনেও রিয়াঙ্কার কাছে কল গেছে, কিন্তু সেটাকে কিন্তু কেউ রিসিভ করেনি। তো ট্র্যাক করো ইয়েস ম্যাম। সামথিং, মানে আধার কার্ড, প্যান কার্ড, কিছু একটা দাও। আরে আরে তোমার তোমার তো এসব বিষয়ে স্পেশালিটি আছে। হয়ে যাবে ম্যাম, ডু সামথিং। নট টু ওয়ারি। সো হ্যাঁ, অজিত, রিয়াঙ্কা দেবী এসএমএস করেছে, আসতে পারবে না, আমাদের বেরোতে হবে। অ্যাড্রেস পাঠিয়েছে। ওকে ম্যাম। চলো। এই দিদি, এখানে রিয়াঙ্কা দাসের বাড়ি কোনটা বলতে পারবেন? সোজা ওই বাড়িটা। কোনটা, এই কাছেরটা? একদম ওই কাছের বাড়িটা। এটা? হ্যাঁ, ওই বাড়িটা। বয়স তো তখন কম ছিল, বুঝিনি। বিয়ের পর বুঝলাম ভুল করেছি। অমলের বাবার খুব আপত্তি ছিল, বাড়ির বউ সিরিয়ালে অভিনয় করবে। প্রথম প্রথম কিছু বলতেন না। আমি তখন মোটামুটি কাজ পাচ্ছিলাম, আস্তে আস্তে কাজ এগোচ্ছিল। একটা সিরিয়ালে সেকেন্ড লিড পেয়েছিলাম। প্রবলেমটা ওখান থেকেই শুরু। একদিন অমল আমাকে সিরিয়ালের হিরোর সাথে হাগ করতে দেখে। যত দিন যেতে লাগলো সে কিরকম বদলে যেতে থাকলো। যখন তখন মাথা গরম করতো, খাবার ছুঁড়ে ফেলা, টিভির রিমোট ছুঁড়ে মারা। তারপর শর্মি এলো। তখন আমার ফিরদের হাত হতো, এখনকার দিনের মতো নয়। 10টা মানে প্যাক আপ। জন্মদিন, পুজো সবেতেই টাকা পাঠাতো আমার জন্য। আর এখন? এখন আমি আর রিলেশন রাখি না। যার দাদার সাথে রিলেশন নেই। আমরা শুনেছি যে
রণজয় সামন্ত বলে একজন প্রমোটারের সঙ্গে অমলবাবুর আপনাদের বাড়িটা প্রমোটিং করা নিয়ে একটা কথা হয়েছিল। আপনি কিছু জানেন এই ব্যাপারে? রণজয় সামন্তকে চিনতেন? হ্যাঁ, আমি ওই বাড়ি ছাড়ার আগে অমলের সাথে আমাদের বাড়িতে আসতো। ওই দু একবার দেখা হয়েছে। অমলকে বলেও ছিলাম বাড়িটা প্রমোট করো, আমরা যদি ফ্ল্যাট বাড়িতে শিফট করি তাতে তো আমাদেরই ভালো। কিন্তু আমার শ্বশুরমশাই বেঁকে বসেন আর সব আটকে যায়। মানে অমলের মুখে শুনেছি। আচ্ছা, অমলবাবু বা তারকবাবুর কোনো শত্রু আছে বলে আপনার মনে হয়? অমলের মতো মানুষের কে শত্রু হবে? আমার শ্বশুরের সাথে আমার কোনোদিনও বনেনি, কিন্তু ওনার কেউ শত্রু হতে পারে তেমন আমার মনে হয় না। ওই বাড়ি ছেড়ে চলে আসার পর অমলবাবু বা তারকবাবুর সাথে আপনার যোগাযোগ ছিল? আমি ওই বাড়িতে গিয়েছিলাম দু একবার আমার দরকারি জিনিসপত্র আনার জন্য। তখনও অমলকে একই কথা বোঝাতাম, বাড়িটা প্রমোট করো, ব্যবসা করো। তখন হয়তো আমি বাড়ি ফিরে আসার কথাটা ভাববো। আর অমলবাবু? অমল ঘন ঘন ফোন করতো, দিনে ৩-৪ বার। আমি কাজে আছি, শুটে আছি জানতো, তবুও ফোন করতো, ডিস্টার্ব করতো। মেয়ের সাথে কথা বলতে চাইতো, মেয়েকে বলতো বাড়ি ফিরে আসার কথা। তখন মেয়ে বড্ড বায়না করতো, জেদ করতো, খেত না। যত হতো আমার জ্বালা। তাই আমি বেশি কথা বলতে দিতে চাইনি। আমার মেয়েকে আমি আমার মতো বড় করব। আপনার কি মনে হয় কে বা কারা খুনটা করে থাকতে পারে? বড় ভালো ছেলে ছিল, তারক বাবুর মতো ভদ্রলোক। আমরা চাইতাম না টুসি ওই বাড়ি ছেড়ে আসুক। আমরা দুজনেই বলতাম যা বাড়ি ফিরে যা, কিন্তু ওর জেদ, অভিনয় করবে। বাবা প্লিজ। তারকবাবু কোনো উইল করেছিলেন? হ্যাঁ করেছিলেন। টাকা পয়সা সেরকম কিছু ছিল না, ওই বাড়িটাই যা। কার নামে? অমলবাবুর নামে? না। তবে? আমার ননদের নামে। অমলবাবু তার বাবাকে কিছু বলেনি? আমি তখন নির্বাণ ধাম ছেড়ে চলে এসেছি। অমল আমাকে ফোন করে জানালো। আমি জিজ্ঞেস করলাম। কি বলেছিলেন উনি? ও বলল ওর বাবা ওকে বিশ্বাস করে না। তাই আপনি অমলবাবুকে বোঝাননি? তার একটা ওয়াইফ আছে, একটা মেয়ে আছে, তার সত্ত্বেও তার বাবা এরকম কি করে একটা ডিসিশন নিলেন? আমি বলেছি, আরো বলেছিলাম, বাবা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কোথায় যাবে? তখন বলল বাবা তা করবে না, বোনের সাথে কথা বলে নিচ্ছে। আপনি কিচ্ছু বলেননি তারকবাবুকে? আমি কি বলবো? আমি ও বাড়িটা ছেড়ে দিয়েছি। ও বাড়িতে আমার আর কোনো রাইট নেই। বিলের ব্যাপারটা সত্যি কিনা সেটা ইমরানকে ফোন করলেই জানা যাবে। তাতে এদের দুজনের মৃত্যুতে রিয়াঙ্কার কিন্তু কোনো লাভ নেই। বরং বেঁচে থাকলেই লাভ। তারকবাবুকে একটু বুঝিয়ে টুঝিয়ে অমলবাবু বা শর্মিলার নামে যদি প্রপার্টিটা করে নেওয়া যেত তাহলে তো বেশ ভালোই হতো। এক্স্যাক্টলি। তবে রিয়াঙ্কার মতো মহিলা তারকবাবু তার হাজবেন্ডের নামে যে প্রপার্টিটা করলো না, সেটাতে এত সহজে মেনে নেবে, ব্যাপারটা আমার একটু খটকা লাগছে। বল। আচ্ছা আসছি। শিবানিদি খোঁজের খবর দিয়েছে চায়ের দোকানে এখন পাড়ার ছেলেপেলেগুলো আছে, আমাদের একবার ওই হরিহরের চায়ের দোকানে যেতে হবে। লেটস গো দেন। ঝেড়ে কাশো তো। কি জানো? ম্যাডাম আমরা কিছু জানি না। শোনো, ভয় পাওয়ার কিছু নেই। তদন্তের স্বার্থে অমলবাবু আর তারকবাবুর ব্যাপারে কিছু ইনফরমেশন আমাদের লাগবে, বুঝতেই তো পারছো। ম্যাম সত্যিই বলছি, আমরা কিচ্ছু জানি না। ওই
নাকামি না করে না পুলিশের সাথে কোঅপারেট কর, তাতে তোদেরই লাভ হবে। বলুন কি জানতে চান? আরে বলবি তো তোরা, আমরা শুনবো। অমল বাবুকে তোমরা চিনতে? আমাদের পাড়ার ছেলে ম্যাডাম, ওই তার কাটা মাল তো, তাই। তার কাটা মানে পাগল টাগল ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, ওই পাগলই বলা চলে এক প্রকার। বর্ষাকালেও গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াতো। আচ্ছা, ইন্টারেস্টিং। তো সবসময় এরকম করতো? না মানে কিছুদিন, মানে কিছু বছর হলো এরকম অবস্থা। তা আগে কিরকম ছিল? নিজের মতোই থাকতো, বাড়ি অফিস, অফিস বাড়ি। তারপর বউটা রাগ করে বাপের বাড়ি চলে গেল, এরপর থেকেই ওই স্ক্রুটা একটু ঢিলে হয়ে গেছে আর কি। তোদের সাথে মিশতো না? আমার সাথে তো খুব একটা। অন্য কোনো বন্ধু ছিল না? ইদানিং একটা উটকো লোকের সাথে বন্ধুত্ব হয়েছে, মানে এই পাড়ার কেউ নয়, মাঝে মধ্যেই এখানে আসে। কোথায় আসতো? ওই নির্বাণ নামে। তোমাদের কেউ চিনতে না লোকটাকে? না ম্যাডাম, ওই তো বললাম তো, মানে আমাদের পাড়ার নয় তো, তাই মানে হ্যাঁ, যতটা শুনেছি প্রমোটিং এর কাজ করে লোকটা। আসলে ওই নির্বাণ ধাম আছে, সেই জন্যই হয়তো ওই লোকটা অমলদার পেছন পেছন আসে। তারপর রথিনদার সাথে কখনো দেখা করেছি কিনা সেটা বলতে পারবো না। লোকটাকে শেষ কবে দেখেছো তোমরা? ওই পুলিশ যেদিন এলো তার আগের দিন দেখেছিলাম, মানে ওই এই নির্বাণ ধামেই গাড়িটা পার্ক করেছিল, এখান দিয়ে বেরিয়ে গেছে, আমরা এখানেই বসেছিলাম সেদিন। ঠিক আছে, আজ আমরা আসছি। রথিন তালুকদারকে বলবে কাল সকালে পাটুলি থানায় এসে আমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? আর আসতে না চাইলে কিন্তু অন্য ব্যবস্থা নেওয়া হবে। বলে দিও। ঠিক আছে ম্যাডাম। না মানে আমি তো সেদিনকে আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছিল, তো আমাকে এইভাবে ডেকে পাঠানোর কি ছিল? দরকার হয়েছে বলেই ডেকে পাঠানো হয়েছে। না মানে আমি সেদিনকে যা বলবার কিন্তু বলেই দিয়েছি, এর বাইরে আমার আর নতুন করে বলবার কিছু নেই। তাই সব বলেছেন? এটা বলেছিলেন যে রণজয় সামন্তকে আপনি চেনেন? দেখুন ম্যাডাম, আমি একজন সাপ্লাই, এরকম অনেক প্রমোটারের সঙ্গে আমার চেনা জানা আছে, কি রণজয় সামন্ত আমি কাউকে। শুধুই দেখা সাক্ষাৎকার, শুধুই আলাপ, নাকি নির্বাণ ধাম নিয়ে কোনো ডিল হয়েছিল আপনাদের মধ্যে? হ্যাঁ দেখুন ম্যাডাম, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে এরকম করে বারবার করে ডাকছেন, আমি কিন্তু এতে হ্যারাস হচ্ছি। আমার কিন্তু লোকাল এমএলএর সাথে খুব চেনে। পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে কি করে কথা বলতে হয় জানা নেই না? বেশি মেজাজ দেখালে না সোজা লাল বাজার পাচার করে দেবো। এমএলএ বাবা দেখাচ্ছ? কোনো এমএলএ এসে বাঁচাতে পারবে না তোমাকে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। জলটা খা। ওই রণজয় সামন্তর ব্যাপারে না যা যা জানিস সেটা বলে ফেল, নয়তো তোর রাতটা কোথায় কাটবে বলতো? হাজতে। প্রমিস। মানে উনি না আমাকে একটা নাম্বার দিয়েছিলেন, সত্যি কথা বলছি ম্যাডাম, মানে আমি না ওই নাম্বারে ফোন করিনি। আর আমি মাস্টারমশাইকে রাজি করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মাস্টারমশাই কিছুতেই রাজি হননি ম্যাডাম, উনি আমার কথা শোনেননি আর কি। ব্যাস, আমি এর বাইরে কিছু জানি না ম্যাডাম, আমি শুধু এইটুকুই জানি ম্যাডাম। আমি সত্যি কথা বলছি ম্যাডাম, আমি আর কিছু জানি না ম্যাডাম। এই তিনটে নাম্বারের মধ্যে কোনটা রণজয় সামন্তের নাম্বার দেখুন। এক সেকেন্ড। লোকটাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, একদম পারবো ম্যাডাম। অজিত, ইয়েস ম্যাম। রণজয় সামন্তের যে ফটোকপিটা আছে আধার কার্ডের, ওটা নিয়ে এসো। সব এটা অজিত, ইয়েস ম্যাম। আর্টিস্টকে খবর দাও,
ওকে নিয়ে যাও, একটা স্কেচ বানাতে হবে। কালকে সকালের মধ্যে যেন সমস্ত থানায় স্কেচটা পৌঁছে যায়, ঠিক আছে? উইল বি ডান। Clear? শিওর। যান। আরে এদিক এদিক থাকবি নাকি? না স্যার, হ্যাঁ বলুন, কাকে চাই? রণজয় সামন্তকে ডাকো। উনি তো এখন বাড়িতে নেই। কথা পাবো? ঝিনুক খুঁজে পেলাম, শুটিং ফ্লোরে পেয়ে যাবেন। ও ভাই, রণজয় সামন্তকে কোথায় পাবো জানো? ওই দিকে চলে যান, কোন দিকে? ওই যে ওই দিকে। ওই দাঁড়াও, তুমি রণজয় সামন্ত? হ্যাঁ কেন বলুন? তোমার বাড়ি রসা রোডে? হ্যাঁ কিন্তু আপনারা কারা? দেখি ফোনটা দেখি। ফোনটা দেবো মানে আপনারা লাল বাজার, ফালতু নেবো কেন ফোনটাতে? ফোন দিদি আমি কিছু করিনি, কিন্তু ফোনটা দাও। আমি এখানে খাবার দিই দিদি, ওই শোনো, যখন ডাকবো থানায় হাজিরা দেবে, আর আজকের কথা কাউকে বলবে না, ঠিক আছে? যা। 1 মিনিট, রিয়াঙ্কা দেবী তোমাদের সিরিয়ালেই অ্যাক্টিং করে না? হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেই করে। উনি এখন কোথায়? এখন ব্রেক চলছে দিদি, ওই মেকআপ রুমে আছে বোধহয়। কোথায় মেকআপ রুমটা? ওই আসুন আপনারা। শিবানিদি, তদন্তর মোড় যেদিকে ঘুরছে, আমার মনে হয় একবার রিয়াঙ্কাকে থানায় ডাকা উচিত জেরা করবার জন্য। জেরা তো করতেই হবে অজিত, তবে গুটিগুলো আর একটু বেশি সাজিয়ে নেওয়া দরকার। মনে রেখো, রিয়াঙ্কা মেয়েটা কিন্তু প্রচন্ড চালাক, সমানে অভিনয় করে চলেছে, ক্যামেরার সামনে পেছনে। সবার সামনে এমন ভাব দেখাচ্ছে যে অমল ছাড়া কোনোদিন ওর জীবনে কোনো পুরুষ আসেইনি, অথচ শুটিং ফ্লোরে দেখো অন্য কেস। তবে এটার উপর বেস করে তো আমরা ওর উপর মার্ডার অ্যালিগেশন করতে পারবো না, আর এখন অ্যাডাল্টারি কেসটাও ধোপে টিকবে না। জানেন, আমার কল লিস্ট বলছে যে ফেক রণজয় সামন্ত থেকে তার কাছে কিন্তু একবার একটা মিস কল গেছে, যদি কলটা করবার সাথে সাথেই কেটে দেওয়া হয়। সেটাই তো আমায় ভাবাচ্ছে অজিত, ফেক রণজয় সামন্তর সঙ্গে রিয়াঙ্কার সম্পর্ক কি? ওর ফোনেই কেন ফোনটা এলো? দিদি, এই প্রশ্নগুলো তো আমার মনে হয় রিয়াঙ্কাকে একবার করা উচিত, কিন্তু আমরা এখনো কিন্তু ওকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করিনি। ইচ্ছে করেই করিনি অজিত। আমাদের এই ইনফরমেশনটা একমাত্র তুরুপের তাস। এই ক্লুটা কিন্তু একমাত্র রিয়াঙ্কাকে এই মার্ডার কেসের সঙ্গে কানেক্ট করছে। উই নিড টু বি ভেরি কেয়ারফুল। কিন্তু সীমানাদি, আমাদের কিন্তু এখনো অনেকগুলো প্রশ্নের উত্তর পেতে হবে। এই নকল রণজয় সামন্ত সে যে এক্স্যাক্টলি কে ঘুরে বেড়াচ্ছে, আর তার সাথে এই রিয়াঙ্কার সম্পর্কই বা কি, আর এই ডিরেক্টর সদীপ সেনের সাথেও তার এক্স্যাক্ট ইকুয়েশনটা কি, আর এখন তন্দ্রা আচার্যও বাইরে, তার ফেরার আগে অবধি তো অপেক্ষা করা ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। আচ্ছা, বডি তো ক্রিমেট হয়ে গেছে, তাহলে সহানুভূতি জানানোর দরকার নেই। চলো তো রিয়াঙ্কাকে একবার ডাকা যাক। তাড়াতাড়ি করুন মিস্টার বাজুরিয়া। 3 বছর আগের একটা ঘটনা আপনার মতো বড় বিজনেসম্যানের মনে করতে এত সময় লাগছে? আমার না এখানে বসে আমার ঠিক মনে পড়ছে না, একবার যদি লালবাজারে। এই না না, মনে পড়েছে মনে পড়েছে। আসলে আপনারা বাড়ির নাম বললেন তো, আর কত বাড়ি আমরা রোজ দেখি, সব কি মনে রাখা যায়? দেখুন তো কত সিম্পল ব্যাপারটা। এবার বলুন, তারক বাবুর সাথে আপনার নির্বাণ ধাম প্রমোটিং নিয়ে
কি কথা হয়েছিল? এ হে ম্যাডাম, প্রমোটিং বলবেন না, ও কথাটা কেমন একটা লাগে শুনতে। আমি নিজেকে ডেভেলপার বলি। কি হলো নিন আবার বলুন। কি আর কথা হবে, ওই ল্যান্ডলর্ড আর ডেভেলপারের মধ্যে যা কথা হয় ওই আর কি। তবে উনি তো প্রথম থেকেই না বলছিলেন। আমি বললাম যে একবার ছেলের সঙ্গে কথা বলুন, আবার গেলাম তো ওনার ছেলেও বলল ইন্টারেস্টেড নয়, তো আমি আর কথা বাড়ালাম না। কথা বাড়ালেন না, উহুম। কিন্তু আমরা তো শুনেছি আপনার সঙ্গে তারকবাবুর তর্কাতর্কি হয়েছিল। ম্যাডাম, কেউ যদি আপনার মুখের ওপর উল্টো পাল্টা কথা বলে আপনার খারাপ লাগবে না? আরে উन्होंने मुझे चील कहा, गिद्ध कहा, डू आई लुक लाइक ए वल्चर? তারকবাবু তো শিক্ষক, এসব বললেন আপনাকে? হ্যাঁ, নির্বাণ ধামের কথা প্রথম কি আপনাকে বলেছিল? ওই একটা লোকাল লোক এসেছিল, ওই বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই টাপ্লাই করে। রথিন তালুকদার? রথিন? তা হবে। তা আপনারা আমাকে 3 বছর আগের ঘটনা নিয়ে সওয়াল করছেন কেন? আরে ও বাড়ি নিয়ে তো আমার কাছে আরো দুজন এসেছিল। দুজন? হ্যাঁ। কে কে? ওই বাড়ির ছেলের বউ আর একজন ওই ছোটখাটো প্রমোটার হবে। এই এই দেখুন, আমিও প্রমোটার বলে ফেললাম। রিয়াঙ্কা মিত্র, রণজয় সামন্ত। হুম, কবে? ওই বছর খানেক আগে হবে। আপনি তো সবেতেই তা হবে করছেন, মেমোরিতে শান দিন। বলুন কি হয়েছিল? আমি ওনাদের 2 বছর আগের ঘটনা বললাম। তা ম্যাডাম বললেন উনি ম্যানেজ করে নেবেন, আর বললেন ওনার খুব টাকার দরকার, ওই কাকে যেন ফিল্ম প্রডিউস করার জন্য দেবেন, আর তাতে উনি হিরোইন হবেন। ওনার হাজবেন্ডের একটা বাহিনও আছে, বাইরে থাকে। তা আমি বললাম ওনার এনওসি লাগবে, আর বললাম যে আগে আপনার ফাদার ইন লকে রাজি করান, আমি এগ্রিমেন্ট করব কার সাথে। তারপর ওই পোনাপুনি মাসখানেক কি তারও একটু আগে আমি রণজয় বাবুকে ফোন করেছিলাম। তা উনি যেটা বললেন যে মিসেস মিত্রের ফাদার ইন ল উইল করে বাড়িটা ওনার হাজবেন্ডের বাহিনীর নামে করে দিয়েছেন, আর একটু সময় চাইলেন। তা আমি বললাম যা করা তাড়াতাড়ি করুন, নইলে আমি ওনার হাজবেন্ডের বাহিনীর সাথে কথা বলবো, তারপর ওনারা আর কিছু পাবেন না। আপনার কাছে রণজয় সামন্তের নাম্বার আছে? নাম্বার দেখছি ম্যাডাম, এই তো আছে ম্যাডাম। ফোন করুন তো। ফোন করব? করুন। সুইচ অফ বলছি। সুইচ অফ। এই নাম্বারটায় ফোন করুন তো। 973 কি বলবো ম্যাডাম? বলছি কি বলতে হবে। অভি, তুমি তো মার সঙ্গে যা কথা বলার বলেই নিয়েছো। না না, আমার দেরি হবে, এখন রাখি প্লিজ। প্লিজ, ওকে, পরে কথা বলছি। না বললাম তো দেরি, পরে কথা বলছি। গুড ইভিনিং ম্যাডাম। পরে কথা বলছি। খবর এনেছো? হ্যাঁ এনেছি। বলে ফেলো। বলছি স্যার, ওই সেদিন ওই মেকআপ রুমের বাইরে ছিলাম। তুমি যে কথাগুলো বলছো সেগুলো যে সত্যি তার কি গ্যারান্টি আছে? কিছু না করেই ফেঁসে গেছি স্যার। এখন আপনাদের জন্য হেল্প না করি আপনারাও ঝামেলা ফেলবেন আমি জানি। আমার পক্ষে যা সম্ভব দিদি আমি সব করতে রাজি আছি, বিশ্বাস করুন। শুধু কাউকে বলবেন না, মানে এটা করে খাই তো, জানাজানি হয়ে গেলে কাজ পাবো না। চিন্তা করো না, তোমাকে আমি বিপদে ফেলবো না, কিন্তু তোমাকেও এখন থেকে খুব কেয়ারফুল থাকতে হবে। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এগুলো হারিয়ে ফেললে বুঝলে তো কি হয়। যাও বাড়ি যাও। থ্যাংক ইউ ম্যাডাম। রণজয় যা যা বলে গেল এটার উপর ভিত্তি করে তো এখন রিয়াঙ্কার উপর কোনো চার্জ আনা যাবে না। প্রথমত ওর কথাটা মৌখিক, কোর্টে টিকবে না। আর দ্বিতীয়ত ওই রিয়াঙ্কার সজীবের কনভারসেশনটা ইমোশনাল হলেও তাতে খুনের তো কোনো উল্লেখ নেই। ঠিকই বলেছো অজিত, কিন্তু একটা জিনিস তো ঠিক যে সজীব সেন এবং রিয়াঙ্কা, দে বোথ আর ইন আ রিলেশনশিপ। এবং আমার ধারণা এটা বেশ কিছুদিনের।
তার মানে নির্বাণ ধামে ফেরার ইচ্ছে কোনোদিনই রিয়াঙ্কার ছিল না। তাহলে অমলকে দিনে দুবার করে কেন ফোন করত? ডিভোর্স চাইতো? কোয়াইট পসিবল। না, ক্রাইম হওয়ার ঠিক পরপরই রিয়াঙ্কার মোবাইলে ফেক রণজয় সামন্তের ফোন আসা, আর সাদানান বাজরিয়ার অফিসে রিয়াঙ্কা আর রণজয় সামন্তের একসঙ্গে যাওয়া একদিকেই ইশারা করছে। বুঝলে না? নির্বাণ ধাম। নির্বাণ ধাম। তাহলে আমরা কি একবার সজীব সেনের সাথে দেখা করবো? নিউজ পেপারে নিশ্চয়ই পড়েছেন, গত বুধবার সাউথ ক্যালকাটার একটি বাড়িতে জোড়া খুন হয়েছে। লালবাজার থেকে আমি কেসটা লিড করছি। আমি এই ব্যাপারে আপনাদের কিভাবে হেল্প করতে পারি? সিম্পল কয়েকটা প্রশ্ন, মানে উত্তরগুলো পেলে আমাদের একটু সুবিধে হয় আর কি। ঠিক আছে, আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই, আমাকে আর 10 মিনিটের মধ্যে ফ্লোরে যেতে হবে। সরাসরি বিষয়ে ঢুকে পড়ি। স্বামীর মৃত্যুর পর রিয়াঙ্কা দেবীর মনের অবস্থা কেমন? মানে কাজে মন দিতে পারছেন উনি? ডেফিনেটলি একটু অসুবিধা হচ্ছে, আফটার অল হাজব্যান্ড, ফাদার ইন ল। তবে আমরা সবাই আছি, মেন্টাল সাপোর্ট দিচ্ছি, শি ইজ কোপিং। কিন্তু আমরা যতদূর জানি ওনার হাজবেন্ডের সঙ্গে ওনার সম্পর্ক তো খুব একটা ভালো ছিল না। অমলবাবু চাইতেন না রিয়াঙ্কা অভিনয় করুক, তাই রিয়াঙ্কা নির্বাণ ধাম ছেড়ে বেরিয়ে আসে। বাহ, বাড়িটার নাম জানেন দেখছি। রিয়াঙ্কাই বলেছিল। তা আপনাদের সম্পর্কটা কেমন? এক্স্যাক্টলি কি মিন করতে চাইছেন বলুন তো? এক্স্যাক্টলি কি মিন করতে চাইছি ফিল্ম মেকার হয়ে আপনি বুঝতে পারছেন না? ফিল্মটা আর কোথায় বানানো হলো ম্যাডাম? যাক, আমি একজন পরিচালক, প্রিয়াঙ্কা আমার সিরিয়ালে অভিনয় করে, আর তার বাইরে একটা বন্ধুত্ব আছে, দ্যাটস ইট। শিওর। তা রিয়াঙ্কা অভিনেত্রী হিসেবে কেমন? ডেফিনেটলি একটা স্পার্ক আছে। ফিল্মে অভিনয় করার সুযোগ পেলে শি ক্যান গো লং ওয়ে। তা আপনারা কোনো ফিল্ম প্ল্যান করছেন না? এই মুহূর্তে আমার হাতে কোনো প্রডিউসার নেই, যদি কখনো পাই ভেবে দেখব। গত বুধবার সকাল 10টায় আপনি কোথায় ছিলেন? গত বুধবার আমার কল টাইম ছিল 11টা নাগাদ, কাজেই আমি 10টার সময় বাড়ি থেকে বেরোই। স্মৃতিশক্তি বেশ ভালো তো, গত বুধবারের কথা স্পষ্ট মনে আছে। থ্যাংক ইউ। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি নর্থ কলকাতায়, ফরিয়াপুকুর। আচ্ছা, আপনার গাড়ি আছে? না, আমি মেট্রোয় যাতায়াত করি। কেন? প্রোডাকশন থেকে গাড়ি পাঠায় না আপনাকে? পাঠাতেই পারে, কিন্তু আমি বারণ করেছি। আমার পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে ভালো লাগে। রোজ নতুন নতুন মুখ দেখতে পাই, নানান প্লট মাথায় আসে, নানান চিন্তা ভাবনা মাথায় আসে। ঠিক আছে, আমাদের হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, করতে পারি? নিশ্চয়ই, বলুন। আপনারা কি কোনোভাবে রিয়াঙ্কাকে সন্দেহ করছেন? কেন করতে পারি না? একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, রিয়াঙ্কা কিন্তু গত বুধবার 10:30টার মধ্যে স্টুডিওতে পৌঁছে গেছিল এবং 11:15টার মধ্যে মেকআপে বসে যায়। তাহলে আপনি বলতে চাইছেন যে রিয়াঙ্কা দেবীর যথেষ্ট অ্যালিবাই আছে। খুনের ইমিডিয়েটলি পরে রিয়াঙ্কার কাছে রণজয় সামন্তের ফোন যাওয়া, এটা ডেফিনেটলি ইন্ডিকেট করে যে দুজনের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। সম্পর্ক তো সজীব সেনের সাথে থেকে থাকতে পারে না? মেবি। ইন্টারোগেশনের সময় আমি সজীব সেনের পাটা চেক করেছি, ডেফিনেটলি 8 নম্বর সাইজের জুতো পরে, আর ফরেনসিক রিপোর্ট বলছে যে রণজয় সামন্তের পায়ের সাইজ 8। ফিঙ্গারপ্রিন্টটা যদি পাওয়া যেত না, মানে। একটা মিনিট। স্ক্রিপ্ট।
আমার আসলে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে ভালো লাগে। অনেক নতুন নতুন মুখ দেখতে পাই, অনেক প্লট আসে মাথায়, অনেক চিন্তা ভাবনা ঘোরাফেরা করে। এটা ফরেন্সিকে পাঠালাম, শর্ট যে সজীব সেনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। চব্বিশ ঘন্টা হয়ে গেল, এখন তো বাজারে কিছু ফোন টোন করলো না। ওকে আদৌ কিছু জানাবে? জানাবে জানাবে। আমার হাঞ্চ বলছে রিয়াঙ্কা একা আসবে না, রণজয়কে নিয়ে আসবে, সেই জন্যই টাইম নিচ্ছে। ফেক রণজয়? রাইট। ইন্দ্রাণী, শান্ত হন। Sit. আমার কি মনে হচ্ছে জানেন, এরকম যে কিছু একটা হবে সেটা বাবা আগে থেকে কেস করতে পেরেছিলেন, আর তাই তো আমার নামে একরকম জোর করেই ফিলটা করলো। কিন্তু কোনো ফল হলো না। ফল হলো না কেন বলছেন? আপনার নামে নির্বাণধাম হওয়া মানেই তো শর্মিলার ফিউচারটা সিকিউর, তাই না? আমি ঠিক করে নিয়েছি আমি শর্মিকে আমার সাথে নিয়ে চলে যাব। এই পরিবেশে থাকলে না ও কোনোভাবেই মানুষ হবে না। আপনি বোধহয় ঠিকই ভাবছেন। হ্যাঁ, টোপ গিলেছে? যেটা বলেছিল মাথায় আছে তো? হুম। স্যার, আপনি অনেক খেলিয়েছেন আপনি। শুধু বড় পরিচালকই না, তার থেকে অনেক বড় অভিনেতা। কি হচ্ছে এগুলো মিস্টার বাজোরিয়া? ওই যে ম্যাডাম বললেন মাছলিকে জালে ফাঁসাতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সামন্ত। দিন। এই যে ম্যাডাম, এতে আপনারা যা যা বলেছেন সব রেকর্ড হয়েছে। মিস্টার বাজোরিয়া আর মিস্টার তালুকদার দুজনেই আপনাকে আইডেন্টিফাই করে ফেলেছে। মানে অমল মিত্র আর তারক মিত্রকে খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। মিস্টার সামন্ত, ও সরি, মিস্টার রণজয় সামন্ত না সজীব সেন? খুলে ফেলুন আপনার নকল গোপ দাড়ি, আর তো দরকার নেই। আপনার সিরিয়ালের স্ক্রিপ্টে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট আর নির্বাণধামে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট দুটোই কিন্তু ম্যাচ করে গেছে। মিসেস মিত্র অনেক অভিনয় করেছেন, আর তো কিছু নিশ্চয়ই বলার নেই আপনার। স্যার বিশ্বাস করুন, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। অজিত, নিয়ে চল। ইয়েস ম্যাম। অনেক বছর ধরে সিরিয়াল করছি। আমার অনেক পরে এসে অনেকে নিজের ছবি বানিয়ে ফেলেছে। আমি নিজের স্ক্রিপ্ট নিয়ে অনেক প্রডিউসারের কাছে গেছি, কিন্তু কারণ আমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি। কেউ আমি সিরিয়াল করি বলে ইনভেস্ট করতে চাইনি। এই নিয়ে আমার একটা ফ্রাস্ট্রেশন ছিলই। আমি অনেক বছর ধরে সিরিয়ালে অভিনয় করি। ছোট ছোট রোল দিয়ে শুরু করেছিলাম, সেকেন্ড লিড পর্যন্ত এসে গেলাম। আমারও তো স্বপ্ন ছিল সিনেমায় হিরোইন হব, কিন্তু এই নিয়ে আমরা দুজন অনেক কথা বলেছি।
তারপর একদিন প্রিয়াঙ্কা আমাকে বলল, আনন্দ বাজোরিয়া বলে একজন প্রমোটার ওর শ্বশুর বাড়িটা প্রমোট করার অফার দিয়েছিল, কিন্তু তখন তারকবাবু রাজি হননি। ইনফ্যাক্ট অমলেরা খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এখন ওরা রাজি হলেও হতে পারে, কারণ ওদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নয়। প্রিয়াঙ্কা বাজোরিয়াকে ফোন করতে যায়, আমি ওকে আটকাই। আমি ওকে বলি যে ওর আইডেন্টিটি ডিসক্লোজ না করতে। আমারও আইডেন্টিটি আমি ডিসক্লোজ করতে চাইনি, তাই আমার প্রোডাকশন বয় রণজয়ের আধার কার্ড কপি নিয়ে একটা সিম বের করি। সেইখান থেকেই মিস্টার বাজোরিয়াকে ফোন করি, মিটিং ফিক্স করি, ওনার অফিসে যাই মেকআপ নিয়ে। সেই মেকআপ নিয়েই অমলের সঙ্গেও দেখা করি, ওদের বাড়িতে যাই, কিন্তু তখনও তারকবাবু রাজি হননি। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি অমলের সঙ্গে আমার বন্ধুত্ব মেনটেন করে গেছি। ইনফ্যাক্ট আমি ওকে 1 লক্ষ টাকা ধারও দিয়েছিলাম। তারকবাবুকে রাজি করানোর জন্য অমলকে ট্র্যাপ করলেন, তাই তো? হয় টাকা নয় বাড়ি। বুদ্ধিটা আসলে আমারই ছিল। অমলের চাকরি চলে যাবার পর আমি ওই বাড়িটা ছেড়ে চলে আসি। তারপর রোজ রোজ ওকে ফোনে একই কথা বোঝাতাম, কিছু করে বাবাকে রাজি করো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তো অমল তো রাজিও হয়ে গেছিল, বোনের সাথে কথা বলল, এনওসি নেবে, সমস্ত কথা হলো। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারি যে তারকবাবু বাড়িটা ওনার মেয়ের নামে করে দিয়েছেন। তারকবাবুর মাস্টার স্ট্রোক। তারপর আমি ওর কথা শুনে ওদের বাড়ি যাই। ও আমাকে বলল যে একবার নিজে গিয়ে চেষ্টা করতে, কিন্তু আমি ওদের বাড়িতে ঢুকতেই তারকবাবু এমন রেগে গেলেন। তোমাকে কে পাঠিয়েছে? ওই হাতের ভাঙা মূর্তিটা আমি রাস্তায় ভেঙে গুঁড়িয়ে দিই। টিভি সিরিয়ালের ডিরেক্টরদের তেমন কেউ চেনে না, সেটা আপনি জানতেন, তাই আপনাকে কেউ চিনতে পারবে না। কিন্তু সজীব বাবু, ক্রাইম তো চাপা থাকে না। শিবানিদি, আপনার মুকুটে আরেকটা পালক যুক্ত হলো, সেটা অবশ্য আপনার প্রাপ্য। সত্যি যা যা ঘটে গেল সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয়। ভালো স্ক্রিপ্ট রাইটার থাকলে এটা নিয়ে ক্রাইম থ্রিলার হয়ে যাবে। কিন্তু তবে না, এই সজীব প্রিয়াঙ্কা দুজনের জন্য খুব খারাপ লাগছে। সত্যি ডেসপারেশন না মানুষকে কি কি করায়। দেখো, সিনেমা কখনো জীবনের থেকে বড় হতে পারে না। ট্রু। এটা ওদের ভাবা উচিত ছিল। হ্যালো, কোথায়? ওকে, কিন্তু ওকে ওকে আমি আসি। অজিত, চলো কুইক।